আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা তাহারাই পরে মনের দ্বিতীয় লেকচারে চলে আসলাম এবং তোমরা খুব দ্রুত জয়েন হয়ে তোমাদের বন্ধুবান্ধবদের একটু জানিয়ে দিবে যে ক্লাসটা শুরু হয়ে গেছে। গতদিন তোমরা ক্লাসটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিলে এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা কবিতাটা শেষ করার পর বাকি যে অংশ আছে আমাদের সেই অংশ সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা দ্রুত যুক্ত হও। আমি শুধুমাত্র এটা চেক করার জন্য পিছিয়ে আছি যে কে কে জয়েন হচ্ছে কি হচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে কি না। আমরা আজকে 30 মিনিট পর আসার কারণ হচ্ছে একটু আগেই ইবিআইতে একটা ক্লাস চলছিল এবং সেই ক্লাসটা শেষ করার পর স্টুডেন্টদের একটু সময় দেওয়া হয়েছিল। আজকে আমরা দ্বিতীয় লেকচারে চলে আসছি, ঠিক আছে? তো আজকে আমরা সব কিছু ঠিকঠাক আছে, আমি তোমাদের সামনে উপস্থিত হই। আজকে আমরা অনেক কিছু সমাধান করব, অনেক কিছু বলতে অনেক কিছু, অর্থাৎ আমরা জানাতে চাইছিলাম বা আমি জানাতে চাইছিলাম যে এইচএসসিতে তো আসলে আমার অত একটা পাবলিক ক্লাস নাই, ম্যাক্সিমামই হচ্ছে কোর্সগুলোতে আমি ক্লাস নিয়ে থাকি। তো আমি জাস্ট দেখাতে চাইছিলাম যে আমি কেমন পড়াই। অনেকে তো জিজ্ঞেস করে যে আপনি কেমন পড়ান, যারা হয়তো বা কখনো আমার ক্লাস দেখেনি। তো এই একটু ফ্লেভারটা দেওয়ার জন্য আমি তোমাদের এই ক্লাসগুলোকে আরও সুন্দর, আকর্ষণীয় এবং কোর্সে আমরা যা যা প্রোভাইড করি সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি এভরিওয়ান একটু মেনশন দিয়ে দিই, তোমরা জয়েন করে ফেলো, সবাইকে জানিয়ে দাও। তো যে ব্যাপারটা দেখো, কালকে আমরা অনেক কিছু পড়ছিলাম। অনেক কিছু বলতে তোমরা যদি একটু খেয়াল করো, আমরা মূল বইটাকে একদম সুন্দর মতো লিখে 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 আমরা এই পর্যন্ত পড়ছিলাম এবং আমি লিখে দিছিলাম যে লাস্ট 2 প্যারা কালকে পড়ানো হবে। লাস্ট 2 প্যারা আমি বলে রাখছিলাম যে আমি কালকে এসে তোমাদেরকে পড়াবো। তো কালকে তো চলে আসলাম, হ্যাঁ, কালকে সময়টা তো চলে এসেছে। আজকে আমি তোমাদেরকে পড়াবো, এর সাথে এমসিকিউ। মনে রাখবা আমার ক্লাসে কিন্তু আমি 2 লেয়ারের এমসিকিউ করাই। কেমনভাবে দেখো, আমার যে প্রথম লেয়ারটা, সেই লেয়ারটা হচ্ছে এটা উচ্চ মাধ্যমিকের জন্য যে এমসিকিউগুলো প্রয়োজন হয়। এখন তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু কোনো স্লাইড এমসিকিউ রাখি না। কেন রাখি না? একটা স্লাইড, এখানে কয়টা স্লাইড আছে, ধরো অনেকগুলা স্লাইড আছে, ক্লাস স্লাইড, অনেকগুলা ক্লাস স্লাইড আছে। তখন একটা স্টুডেন্ট আমাদেরকে বলে থাকে যে আসলে ক্লাসের স্লাইডগুলো তারা প্রিন্ট আউট করতে চায় এবং কালার প্রিন্ট হওয়ার ক্ষেত্রে কিংবা অনেক কিছু মাথায় রেখে তারা প্রিন্টটা করতে পারে না, ঠিকমতো আসে না এবং খরচটা বেড়ে যায়। এই কারণে যে কয়টা এমসিকিউ আমি করাই, সে কয়টা সর্বোচ্চ 2 পেজ কিংবা 3 পেজের মধ্যে আমি এইভাবে সাজিয়ে রাখি। আমি এখানে পিডিএফ বানায় রাখি এবং ধরে 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 তোমাদেরকে সলভ করায় দেই। এটা হচ্ছে আমার কোন লেয়ারের প্রশ্ন একটু খেয়াল করো। এটা হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের জন্য যে বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রয়োজন, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনগুলো, টেস্ট পেপার সমাধান আমি একটা ক্লাস করানোর পর করাই থাকি। এরপরে আমরা যে দ্বিতীয় লেয়ারটাতে যাব, এইটা হচ্ছে আমাদের কি দেখো তো, বিশ্ববিদ্যালয়ের জন্য বহু নির্বাচনী সমাধান, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনে কমার্স কিংবা আর্টস অর্থাৎ বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের জন্য যা যা প্রয়োজন তা আমি ওই ক্লাসেই সমাধান করে দিব। তারপর তোমাদেরকে আমি কি প্রোভাইড করব? তোমাদেরকে আমি এই শিটটা প্রোভাইড করব, এই শিটটা, এই যে অনুশীলন শিট, এই যে ক ইম্পর্টেন্ট কিছু, ক ইম্পর্টেন্ট কিছু, খ এবং গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট 4-5টা উদ্দীপক, সেই উদ্দীপক তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে থাকবো। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং এই যে কবিতার যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা তো তোমরা পাবাই। এখন শুরু করি আমরা আজকের পড়াটা। তোমরা একটু আমাকে বলো তো যে আমরা পড়াটা কি শুরু করতে পারি কি পারি না, একটু আমাকে একটু কনফার্ম করো যে হ্যাঁ আমরা সবাই এখন রেডি, আমাদের সামনে বই টই সব কিছু আছে। তো গতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পাই সেই সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। সিচুয়েশনটা এমন ছিল যে কবির ভক্ত কবির কাছে আসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, কবি অনেক বেশি উদাসীন, কবি এই বছর কোনো গান রচনা করতে চাচ্ছে না এবং কবি কিন্তু একটা অভিমান করে কথা বলে বসে যে কেন আমার গান রচনা করতে হবে, বসন্তকাল তো ফাল্গুনকে স্মরণ করে চলেই আসছে, তাহলে গান রচনা করে আর কী বা করবো আমি। এতটুকু আমরা পড়ছিলাম, মনে আছে? টাইপ করে ফেলো, আমি তোমাদের কমেন্ট পড়ি। আজকে আমি ল্যাপটপ অন করে রাখছি তোমাদের কমেন্ট পড়ার জন্য। তোমরা একটু দ্রুত একটু দাঁড়াও, আমি তোমাদের কমেন্টটার একটু পেজটাকে নিয়ে আসি। আমি এটা হচ্ছে ফাউন্ডেশন গ্রুপে ক্লাস হচ্ছে আমাদের একাডেমিক ফাউন্ডেশনের। হ্যাঁ, তো আমাদের ফাউন্ডেশনের যে ক্লাসটা, একটু দাঁড়াও আমি একটু ক্লাসটাকে পিন করে দেই, একটু বিরক্ত করি তোমাদের, ক্লাসটাকে পিন করে দেই
এবং আমি একটু সাউন্ডটাকে অফ করে দিতে হবে এখন। হ্যাঁ, এখন আমি তোমাদের লাইভ চ্যাটগুলো দেখতে পাবো, সো আমি তোমাদেরকে ধারণাটা দিতে পারবো। দেখো আমাদের ক্লাস করতেছে অনেকেই, আমাদের ক্লাসে ফাতেমা খাতুন আছে, আমাদের ক্লাসে হুমায়রা জাবিন আছে। ইবিআই ক্লাস হবে নাকি, ইবিআই ক্লাসটাই এখানে নিচ্ছি আজকের জন্য। তারপরে আমাদের ক্লাসে হচ্ছে জয়, সুশীল, সায়রা, সানজা অনেকেই আছে। মুমতাহিনা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আমাদের খুবই প্রিয় এক স্টুডেন্ট আমার নাহিয়ান তাশরিফ নুহাস, লাভ ইউ ভাই। আচ্ছা, তো অনেক লাভালাভি করা হয়েছে, এবার একটু লেখাপড়ায় আসি। দেখো সবার তো মনে আছে, তো এখন একটু খেয়াল করো। এই মুছে না কেন? আচ্ছা, এই মুছবি না, মুছা কি যাবে না? কেন মুছা যাবে না? ওয়াই? হ্যাঁ, মুছা যাবে। দেখো শুরু করি। হ্যাঁ, এখন দেখো আমাদের আর 12টা লাইন আছে, তো আমাদের টোটাল কয় লাইনে একটা স্তবক বলো তো? 6 লাইনে। 6 লাইনে কতটা স্তবক? একটা স্তবক, একটা স্তবক। হ্যাঁ, 6 লাইনে আমাদের একটা স্তবক। আচ্ছা, এবং তোমাদের কি মনে আছে যে প্রতি স্তবকের প্রথম 2টা লাইন হচ্ছে কবি ভক্তের, কবি ভক্তের অর্থাৎ কবির ভক্তের কিছু প্রশ্ন অথবা কিছু উত্তর। এবার একটু খেয়াল করার চেষ্টা করো। ওগো কহিলাম, ওগো কবি, অভিমান করেছো কি তাই? অভিমান করার কারণটা কি? অভিমান করার কারণটা কিন্তু এর আগের লাইন, অর্থাৎ 18 নাম্বার লাইনটা। 18 নাম্বার লাইন, 18 নাম্বার লাইন। এবং 18 নাম্বার লাইনে এটা বলা, কি বলা একটু খেয়াল করো তো। কবি অভিমান কেন করছে? রহিনী সে ভুলে নিত এসেছে ফাল্গুন সরিয়া, যে ফাল্গুন মাস মনে করে তো সে চলেই আসছে। সো এখানে আমার গান রচনা করার কি হয়েছে? কবির ভক্ত বলতেছে তুমি কি অভিমান করেছো? অভিমান করেছো কি তাই? যদিও এসেছে তুমি তারে করিলা বৃথায়, যে তুমি যদিও এসেছে, কে আসছে, কার কথা বলতেছে? বসন্ত ঋতুর কথা বলতেছে। যদিও বসন্তকাল চলে আসছে তবু তুমি তারে, এই তারে বলতে কিন্তু বসন্তকেই বোঝাচ্ছে, যে বসন্তকে করিলে বৃথায়, যে সেটাকে তো তুমি বৃথা করে দিলা, সেটাকে তো তুমি ওয়েস্ট করে দিলা, তুমি তো ওয়েস্ট করলা, তুমি তো এনজয়মেন্টের সুযোগটা আমাদেরকে দিলা না। এরপর কি বলতেছে দেখো, কহিল সে পরম হেলায়। এখানে একটু লিখে রাখো, এটা কিন্তু তার চূড়ান্ত অবহেলা, চূড়ান্ত অবহেলা। হেলা প্রকাশ পাইছে কিসের মাধ্যমে? অভিমানটার কারণে। কিসের কারণে? এই অভিমানের কারণে, অভিমানের কারণে। ঠিক আছে, আচ্ছা, অভিমানের কারণে। আচ্ছা, এইবার একটু মজা করে দেখো কি বলছে। দেখো কহিল সে পরম হেলায়, হেলা মানে কি? অভিমান নাকি? না, অবহেলা, বা আমরা বলতে পারি ইগনোরেন্স। আমরা কি বলতে পারি? ইগনোরেন্স, বা ইগনোর করে সে এবার উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছে। কারণ প্রতি 3 লাইন তোমরা কিন্তু জানো যে কবির কি অঙ্গভঙ্গি বা কবির এক্সপ্রেশনগুলা, কবির এক্সপ্রেশন। এবার একটু লক্ষ্য করো তো, কবি বলতেছে লাস্ট 3 লাইন, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। শাখে কথাটার অর্থ কি জানো? শাখে কথাটার অর্থ হচ্ছে ডালে, ডালে ফুল, মানে গাছের ডালে কি ফুল ফোটেনি? এবার সে বলার চেষ্টা করতেছে গাছের ডালে কি ফুল ফোটেনি? ফুটছে তো, কেন বৃথা যাবে? প্রকৃতি তো বসন্তকে বরণ করে ফেলছে। কিভাবে? দেখো পুষ্পারতি, পুষ্পারতি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো পুষ্প। আমরা কি পাবো? পুষ্প যোগ আরতি, আরতি। আরতি কথাটার অর্থ কি? পূজা। লভেনি কি? ঋতুর রাজন। লভেনি কথাটার অর্থ কি? লাভ করেনি, লাভ করা, লাভ করা। ঋতুর রাজন, ঋতুর রাজন বলতে ঋতুর রাজাকে বোঝাচ্ছে, রাজা। তাহলে এবার লাইনটা মিলানোর চেষ্টা করো। কবি বলার চেষ্টা করতেছে কেন বৃথা যাবে? ফাল্গুনের সময় প্রকৃতিতে কি গাছপালায় কি ডাল, মানে গাছের ডালে কি ফুল ফোটেনি? অবশ্যই ফুটছে। হ্যাঁ, আচ্ছা, প্রকৃতি কি বসন্তকে ফুলের পূজা নিবেদন করেনি? মানে ফুল দিয়ে তাকে ওয়েলকাম জানায় নাই? কথাটা কিন্তু খুব ইজি, জানাইছে তো। এরপর কি বলতেছে দেখো, মাধবীকুড়ির বুকে, মাধবীকুড়ি হচ্ছে এক ধরনের ফুল। এটা কি? একটা ফুলের নাম। এটা কি? বাসন্তীলতা ফুল, ফুলের নাম। হ্যাঁ, যে মাধবীকুড়ির বুকে কি গন্ধ নাহি? যে প্রকৃতিতে মাধবী করার গন্ধ কি ছড়ায়নি? অবশ্যই ছড়াইছে। ছড়াইছে না? ছড়াই গেছে। আচ্ছা, এবার দেখো করেনি সে অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য শব্দটার অর্থ কি? অর্ঘ্য, দেখো এইখানে
তোমাদের বইতে অর্ঘ্য শব্দটার অর্থ যতদূর সম্ভবত দিয়ে রাখার কথা। অর্ঘ্য, অর্ঘ্য বিরোচন কথার অর্থ কি? যে অঞ্জলি বা উপহার রচনা করা। যে ধরো প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে কি বরণ করেনি? অবশ্যই করছে, সে তো অর্ঘ্য বিরোচন করেছে। এখন এই অর্ঘ্য একটু দেখো, এই অর্ঘ্য শব্দটার অর্থ কিন্তু কি আসে? পূজা, তাই না? অর্ঘ্য শব্দটার অর্থ কি আসে? যে অঞ্জলি বা উপহার, উপহার। আচ্ছা, এইবার তোমরা একটা শব্দ পাবা, সেই শব্দটা পাবা কোথায় জানো? তোমরা পাবা অপরিচিতায়। অপরিচিতা। এই অপরিচিতা নামক একটা গল্প আছে 26-27 নম্বর পেজে, সেটা দ্বিতীয় প্যারার একদম শেষের দিকে একটা লাইন আছে যে বরের হাট কেমন জানো? মহার্ঘ। এখন একটু খেয়াল করো, মহা যোগ অর্ঘ্য, মহা যোগ অর্ঘ্য, এই যে এই অর্ঘ্য মানে কি জানো? এই অর্ঘ্য মানে হচ্ছে দামি। আর মহা মানে কি জানো? মহা মানে হচ্ছে অনেক। মহা মানে কি? অনেক দামি। বাট এই অর্ঘ্যটা কি দেখো? এই অর্ঘ্য মানে কিন্তু এইখানেই তোমাদেরকে আমি দেখাই দিলাম যে অর্ঘ্য শব্দটার অর্থ কি দাঁড়ায়? অর্ঘ্য শব্দটার অর্থ দাঁড়ায় হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা করা, অর্ঘ্য বিরোচন বা পূজা নিবেদন করা। ঠিক আছে, তাহলে এইবার দেখো দুইটা শব্দ, এদেরকে বলা হয় শব্দ জোড়। এবার কি বলতেছে দেখো, হোক করে নাই অর্ঘ্য বিরোচন, তার মানে এই লাইনটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তোমরা 117 জন দেখতেছো, লেট হয়ে গেল। এটাকে বলছে হাফিজা, রিমি ক্লাসটা করতেছে, তারপর শিলা ক্লাসটা করতেছে। এবার একটু দেখো এই যে ব্যাখ্যা, তোমাদের যদি ব্যাখ্যাটা জানতেই হয় তবে এখানে এই যে তোমাদের জন্য তো ব্যাখ্যাটা একটা দেওয়া আছে। দেখো কি ব্যাখ্যাটা দিল এই লাইনটার অর্থ। আবারও কবি ভক্ত কবিকে বললেন, ওগো কবি, আপনি কি আবারও অভিমান করছেন? হ্যাঁ, যদিও বসন্ত এসেছে তবু তো এটা বৃথায় রয়ে গেল, কারণ আপনি তো এটাকে ওয়েলকাম জানালেন না। আচ্ছা, কবি আবার অনেক অবহেলার সাথে বললেন, বৃথা হয়নি, ফাল্গুনের বেলায় তো করেছি। কবি এর সাথে এটাও জিজ্ঞাসা করছেন যে ফুল কি আবার ফোটেনি? ঋতুর রাজা বসন্ত এই পুষ্পরতিতে কি ভরে ওঠেনি? অবশ্যই উঠছে, এখানে কিছু বানান ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, একটু খেয়াল রেখো। আচ্ছা, এইবার একটু আসো, এইবার কি বলতেছে? লাস্ট প্যারা। কবির ভক্ত লাস্টলি অনুনয়ের সাথে বলতেছে। অনুনয় মানে কি জানো? রিকোয়েস্টের সাথে বলতেছে। কিভাবে? হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতার অর্থ এখানে আমরা অবহেলাটা ধরতে পারি। অবহেলা। আচ্ছা, কবির ভক্ত কবিকে বলতেছে যে কেন, কি হয়েছে, রিজনটা কি যে তুমি বসন্তকে এত অবহেলা করতেছো, এত ইগনোর করার কারণটা কি? ঠিক আছে, তারপর কি বলতেছে দেখো, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি তাও তুমি ব্যথা? উপেক্ষা করা মানে কি? ইগনোর করা। যে কেন তুমি ঋতুরাজ বসন্তকে অবহেলা বা ইগনোর বা দূরে সরায় এরকম ব্যথা দিচ্ছ? এখন কবির এক্সপ্রেশনটা কি দেখো, কহিল সে কাছে সরে আসি। যে কাছে সরে এসে এবার সে উত্তরটা দিবে। কিভাবে দিবে? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। মাশাআল্লাহ, লাইনটার কিচ্ছু আগামাথা বুঝি নাই। কুহেলি কথাটার অর্থ কি জানো? কুহেলি কথাটার অর্থ হচ্ছে কুয়াশা। কি? কুয়াশা। উত্তরি মানে চাদর। উত্তরি কথাটার অর্থ কি? উত্তরি কথাটার অর্থ হচ্ছে চাদর। আর একটা জিনিস মনে রাখবা, বিভীষণের প্রতি মেঘনাদে উত্তরিলা এই শব্দটা পাবা। উত্তরিলা মানে হচ্ছে উত্তর দেয়া বা আনসার দেওয়া। ঠিক আছে, আর উত্তরি মানে কি? উত্তরি মানে কিন্তু চাদর। তো বলতেছে কুহেলি উত্তরি তলে মানে তো নিচে। তলে মানে কি? তলে মানে তো নিচে। মাঘের সন্ন্যাসী, একটু মনে রাখবা, মাঘের সন্ন্যাসী বলতে কবি কিন্তু শীত ঋতুকে বুঝাইছে। কবি কাকে বুঝাইছে? কবি কিন্তু শীতকালকে বুঝাইছে। শীতকাল, অর্থাৎ এই কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কবি কাকে বুঝাইছে? শীতকালকে বুঝাইছে। একটু দেখো উচ্চ মাধ্যমিকের কিছু কোয়েশ্চেনে যদি আমরা একটু যাই, মাঘের সন্ন্যাসী এই প্রশ্নটা থাকার কথা। যে দেখো এখানে কি বলছে, 24 নম্বর প্রশ্ন দেখো, চট্টগ্রাম বোর্ড 22, কুমিল্লা বোর্ড 16। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরি শব্দের অর্থ কি? উত্তরি শব্দের অর্থ কি? কুয়াশা, উত্তর দিক, চাদর না শীতের তীব্রতা? একটু বলো তো।
উত্তরি মানে কিন্তু চাদর। আবার দেখো কুহেলি শব্দের অর্থ কি, সিলেট বোর্ড 17, কুহেলি মানে কি কুয়াশা। আবার এই প্রশ্নটা একটু দেখো যে তাহারই, আচ্ছা এদিকে মনে হয় শেষ, 2-3 বার বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, 2-3 বার। এই দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছে, এটার কারণ কি, এটার কারণ কি? এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সারকে কারা কারা দিচ্ছ? সৌরভ দিচ্ছ, শুভা দিচ্ছ, বিপ্লব দিচ্ছ। আচ্ছা, ওকে, ভেরি গুড, ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, সাবাস। এইবার একটু দেখো, এইবার একটু দেখো, হ্যাঁ আচ্ছা ভালো মতো খেয়াল করো। দেখো, পরীক্ষা তুমি কলেজে যাওয়ার আগেই তোমার বইটা থাকবে এরকম, বোঝা গেছে? বইটাকে যেভাবে আমি ডিজাইনটা করছি এভাবে করো। অনেকে বলতে পারে ঘিজিবিজি করে লাভ কি, লাভ আছে। তুমি পরীক্ষার আগে দেখলেই বুঝতে পারবা কোয়েশ্চেন কোত্থেকে আসবে না আসবে। এবার একটু খেয়াল করো, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, লাইনটার অর্থ আমি বলতেছি, গিয়াছে চলিয়া ধীরে, যে ধিক চলে গেছে, চলে চলে সরি চলে গেছে, কোথায় চলে গেছে? চলে গেছে কিভাবে? চলে গেছে ধীরে, গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য, পুষ্প দ্বারা শূন্য, পুষ্প দ্বারা শূন্য, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। পুষ্প দ্বারাহীন মানে পুষ্প শূন্য মানে কি, ফুলহীন, ফুলহীন, দিগন্তের পথে, রিক্ত হস্তে, রিক্ত মানে খালি, রিক্ত মানে কি, রিক্ত মানে হচ্ছে খালি, হ্যাঁ আচ্ছা। এবার একটু দেখো, একটা শব্দ আছে মত্ত হস্তি, মত্ত হস্তি, মত্ত হস্তি কথাটা পাবা হচ্ছে অপরিচিতায়, অপরিচিতা, অপরিচিতা, মত্ত হস্তি মানে পাগল হাতি। আর অতিকায় হস্তি বলে একটা শব্দ পাবা, অতিকায়, অতিকায় হস্তি, অতিকায় হস্তি, এইটা পাবা বিলাসীতে, বিলাসী, হ্যাঁ আচ্ছা। আর এটা কিন্তু হস্তে, অর্থাৎ খালি হাতে, খালি হাতে। তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এই যে কাকে মনে পড়ে, অনেকের ধারণা বা আমরা ধারণা করি তার প্রথম স্বামীকে তিনি ভুলতে পারে নাই। অর্থাৎ এই 3টা লাইনের অর্থ এরকম আসে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, যে শীতকালটা কবিকে কুয়াশার চাদরে ঢাকা একটা সন্ন্যাসী বানায় কোথায় চলে গেছে? চলে গেছে পুষ্পশূন্য ফুলহীন দিগন্তের পথে খালি হাতে, কবিকে খালি হাত রেখে চলে গেছে। তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। ঠিক আছে, যে তাকেই মনে পড়ে, আমি কোনো মতেই তাকে ভুলতে পারছি না। তো আমি যদি একটু ব্যাখ্যাটা তোমাদেরকে দেখাই, এই ব্যাখ্যাটা কেমন দেখো। কবিভক্ত আবারও বললেন, হোক তবু এই বসন্তের প্রতি আপনার কেন এত অবহেলা, হোক তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা। তারপর কি বলছে, অর্থাৎ কবি এই বসন্তে এত উদাসীন কেন, তার মনে কেন এত দুঃখ, কবির ভক্ত তো কিছু জানে না। কবিভক্ত এই বসন্তে উদাসীন থাকা এই ঋতুর রাজকে উপেক্ষা করার ব্যাখ্যা চাইলেন কবির কাছে, যে কেন তুমি ঋতুরাজকে দাও তুমি ব্যথা। তারপর কি বলতেছে, এর পরের চরণে কবি তার কাছে সরে আসে উত্তর দেওয়ার জন্য। কুহেলি উত্তরী মানে কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী। এখানে কবি এখানে কবি মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বুঝাইছে। কারণ আমরা জানি মাঘ মাসে সব থেকে বেশি শীত থাকে। আচ্ছা, কবি এখানে কুয়াশার চাদরে মাঘের সন্ন্যাসী বা শীত আসে এটাকে বোঝাতে চাইছে। তো আমি যেভাবে তোমাদের ব্যাখ্যা করলাম এইভাবেই কিন্তু এখানে ব্যাখ্যাগুলা আছে। তো একটু আমাকে একটু বলো তো, যে কবিতা পড়ে তোমরা কবিতাটা কি বুঝতে পারছো? ইউবরাজ আছে, তারপরে জেরিন, আচ্ছা তারপরে অদ্রিতা, তারপরে সাদিয়া, অনেকে আছে, অনেকে আছে। তৎপুরুষ সমাস, ঠিক আছে না? জুবাইর আছে আমাদের 25 ব্যাচের। আচ্ছা, এই ছিল কবিতাটা। এখন কবিতা কিন্তু এই জায়গায় শেষ করে দিলে হবে না, তোমাদের একটু শব্দার্থ পড়তে হবে। তো শব্দার্থের ব্যাখ্যাগুলো তো আমি দিছি। দেখো এই যে লাইনটা দেখো, যে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে অ্যাকচুয়ালি কবি কি বুঝাইছে? কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে মানে কল্পনা করছে, যে সন্ন্যাসী কুয়াশার চাদরে পরিধান করে আছে। শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। রিক্ততা মানে কি? শূন্যতা। রিক্ততা মানে কি? শূন্যতার রূপ। গাছের পাতা ঝরে যায়, ওই ব্যাখ্যাতে কিন্তু এই জিনিসগুলাই আছে, খালি ওখানে বানান ভুল হয়েছে, কারণ আমি যাকে দিয়ে টাইপ করাইছি সে খুব দ্রুত করছে, এবং এআই এর মাধ্যমে টাইপ করলে আসলে বানান ভুল হয়। গাছ হয় ফুলহীন,
শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা বা শূন্যতার ছবি। শীত যেন সর্বরিক্ত অর্থাৎ সর্বখালি বা শূন্য সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। দেখো, প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। ওকে, কবির মন দুঃখ ভরাক্রান্ত, তার কণ্ঠ হচ্ছে খুবই নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারেনি, কারণ তার মনে অনেক বিষণ্ণতা, আমার মতো। আচ্ছা, বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, এইবার দেখো অ্যাকচুয়াল কাহিনীটা বিশ্লেষণ করা আছে। তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যু, যেটা 1932 সালের দিকে ঘটে, কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠছে। ঠিক আছে, এই কবিতায় ফুটে উঠেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো। তাহলে এইবার আমরা একটু পাঠ পরিচিতিতে যাব, মানে কোনো অংশ বাদ দেওয়া যায় না আসলে। পাঠ পরিচিতিতে যে ইনফরমেশনগুলো আমি দাগাবো সেগুলো একটু দাগাবা, যে এইটা দাগাবা, এইটা হচ্ছে কবিতার উৎস। এইটা কি? এটা হচ্ছে একটা কবিতার উৎস। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অভিব্যক্তি হয়েছে। তার মানে একটু দেখো, এই জায়গায় কিন্তু প্রকৃতি এবং মানব সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ করেছে বা অভিব্যক্তি পেয়েছে। কথা হচ্ছে প্রকৃতি এবং মানব মনের যে যোগসূত্র, এটা কিন্তু লাগবে আমাদের এমসিকিউ সমাধান করার জন্য। যোগসূত্র সেটাই কিন্তু এখানে প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনে অফুরন্ত আনন্দের উৎস। দেখো, যখন শীত থেকে বসন্তকাল আসে, চারিদিকে ফুল ফল হয়, খুব ভালো লাগে না? মানব মনটা কিন্তু উৎফুল্ল হয়ে যায়। এবার দেখো, বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ, এক্সাইটমেন্ট জাগাবে তার, এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবির মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে এই বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির মনকে কিন্তু স্পর্শ করতে পারবে না। তোমার মন যদি খারাপ থাকে, তোমার সামনে যত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য আসুক না কেন, তোমার কিন্তু ভালো লাগবে না। তো কবির কেন ভালো লাগবে? কারণ কবি তো তার স্বামীকে হারাইছে। ভালো লাগার কথা, লাগার তো কথা না। এবার দেখো, এখানে একটু বর্ণনা করা আছে, এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এই অংশটা একটু এমসিকিউ হিসেবে পড়বা, যে কিসের ছায়াপাত ঘটানো হয়েছে। প্রশ্নটা আসবে, কিসের ছায়াপাত? ছায়াপাত ঘটানো হয়েছে। ঠিক আছে, সরি, ঘটানো হয়েছে। তাহলে অ্যান্সারটা কি দিবা? অ্যান্সারটা দিবা হচ্ছে কবির ব্যক্তি জীবনের। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাহলে তার প্রথম স্বামীর নাম কি? প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। আকস্মিক মৃত্যু হয় কত সালে? 1932 সালে। তখন কিন্তু কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে এবং তিনি কিন্তু শিক্ষকতা শুরু করে এবং 1929 সালে কিন্তু তার কামাল উদ্দিন আহমেদের সাথে বিবাহ হয়। কার সাথে বিবাহ হয়? কামাল উদ্দিন আহমেদের সাথে বিবাহ হয়। এবার দেখো ভালো মতো দেখো। হ্যাঁ, আচ্ছা, তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততা বা শূন্যতার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। তার মানে এতটুককে তুমি এই কবিতার মূল ভাব বলতে পারো, মূল ভাব এতটুক অংশকে। ঠিক আছে, এবং এই তিনটা অংশ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই তিনটা লাইন এখানে গঠনগত দিক বিবেচনা করা আছে, গঠনগত দিক। হ্যাঁ, দিকের কথা আছে, গঠনগত দিকের কথা আছে। কেমনে আছে একটু দেখো। প্রথমেই বলছে কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য, এই কবিতাটি একটি নাটকীয় কবিতা। এটা একটা নাট্যগুণ সম্পন্ন কবিতা। এটা কেমন? এটা একটা নাট্যগুণ সম্পন্ন কবিতা। নাট্যগুণ সম্পন্ন কবিতা, এটার মানে কি? এটার মানে হচ্ছে
এই কবিতায় সংলাপ আছে, চরিত্র আছে, ঘটনা প্রবাহ আছে, ট্র্যাজেডি আছে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা নাট্যগুণ সম্পন্ন কবিতা। দেখো এর পরের প্রশ্নটা দেখো, পরে আর কি ধরনের প্রশ্ন হবে আমি আগে বলি। দেখো সব কিছুর প্রমাণ তুমি পাবা। এবার কি বলছে দেখো, বলছে গঠনগত দিক থেকে, প্লিজ মার্ক ইট এমসিকিউ, হ্যাঁ, গঠনগত দিক থেকে এটি কেমন কবিতা? সংলাপ নির্ভর, ডায়লগ দেওয়া নেওয়া হচ্ছে। এবার দেখো কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এই কবিতার মাধুর্যমতি, যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তো এই অংশটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা। এবার চলো তোমাদের প্র্যাকটিসে নিয়ে যাই। বিশ্ববিদ্যালয় সমাধান আগে করি। বিশ্ববিদ্যালয়, কারা যেন হাসাহাসি করতেছে? ফাহাদ স্যার, সানি ভাই, সবাই হাসাহাসি করতেছে অফিসে। এইবার আসো তাহলে আমরা সমাধানে যাই। আমরা কি সমাধানে যেতে পারি? সমাধানে কি আমরা যেতে পারি? বলো তো। এই যে সমাধান, হ্যাঁ, তাহারই পরে মনে বিশ্ববিদ্যালয় বহু নির্বাচনী সমাধান, ক ইউনিট। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কি বলছে দেখো, বলছে পাঠ্য, একটু দেখো তো তোমরা পারো কিনা, একটু দেখো তো তোমরা সব পারো কিনা। দেখো আমরা এইভাবেই সলভ করি ইবিআই কোর্সটাতে, একটু খেয়াল করো, দেখো আমরা পারবো কিনা। হ্যাঁ, নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, একটু খেয়াল করো। 1-এর ক, হ্যাঁ, ইজি। অ্যাডমিশনের জন্য কি খুব বেশি পড়া লাগে? না, কিচ্ছু পড়া লাগে না ভাই। এই যে এভাবে যেমনি আমি পড়াইছি না, এরপরে অ্যাডমিশন আর পড়তে হবে না, এই পড়াতেই এইচএসসি অ্যাডমিশন হয়ে যাবে। একটু খেয়াল করো, পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর কথা বা লেবুর কথা উল্লেখ আছে? তাহলে অ্যান্সার হবে কি? তাহারই পরে মনে। অ্যান্সার হবে তাহারই পরে মনে। কিন্তু যদি বলে কাগজি লেবু, যদি বলে কাগজি লেবু, তবে কোথায় আছে? তবে কোথায় আছে? এটা আছে হচ্ছে 52 দিনগুলোতে। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে 52 দিনগুলোতে আছে। ঠিক আছে, ওকে। 2 কি বলতেছে দেখো তো, যে রচিয়া লহনা আজগীতি। কি বলছে? যে রচিয়া লহনা আজগীতি তারা কি বোঝাচ্ছে? যে রিকোয়েস্ট করতেছে। এই না, এটা কি রচিয়া লহনা? তার মানে আমার যদি রিকোয়েস্ট করি আমি, তাহলে রিকোয়েস্টের বাংলাটা কি দাঁড়ায়? বাংলাটা দাঁড়ায় আমি অনুরোধ করতেছি। অবশ্যই এখানে কোনো নিষেধ, আদেশ কিংবা তিরস্কারের প্রশ্নই ওঠে না। এর পরের প্রশ্নটা দেখো, যে তরিতার এসেছে কি? চরণাংশটি কোন কবিতার অন্তর্গত? তরিতার এসেছে কি? এটা কি সোনার তরী? না, সোনার তরীর লাইনগুলাতে যে কয়টা লাইনে তরি আছে, 4টা লাইনে তরি আছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, 15 নাম্বার লাইন, 252 নাম্বার পেজ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে যত চাও তত লও তরণী পড়ে, 23 নাম্বার লাইন, 253 নাম্বার পেজ, এটাও তো মিলে না। আচ্ছা, ঠাই নাই ছোট সে তরি, হ্যাঁ, 36 নাম্বার লাইন, 253 নাম্বার পেজ, নাই এখানেও। আচ্ছা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, 42 নাম্বার লাইন, 253 নাম্বার পেজ, এখানেও তো নাই। তাহলে সোনার তরীতে 4বার তরী থাকা সত্ত্বেও কিন্তু এই লাইনটা হলো না। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী উদ্ধৃতির শূন্যস্থানে বসবে কি? কুহেলি উত্তরিতলে ড্যাশ, এই জায়গায় একটা ড্যাশ আছে, এই জায়গায় একটা ড্যাশ আছে, এই ড্যাশে কি বসবে? এই ড্যাশে কি বসবে বলো তো? এই ড্যাশে কি বসবে? এই ড্যাশ, এই ড্যাশে কি বসবে? এই অবশ্যই মাঘের সন্ন্যাসী হবে। অবশ্যই কি হবে? মাঘের সন্ন্যাসী হবে। এরপরে দেখো, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, বাক্যাংশটিতে স্নিগ্ধ আখি বলতে কি বুঝায়? কনফিউজিং কোয়েশ্চেন। যদি বলতো এটার অর্থ কি, এটার অর্থ কি, এইটা বলতো, তবে তুমি যদি কোমল চোখ দিতা তাহলে জাস্টিফাইড হইতো। কিন্তু বলতে কি বুঝায়? বলতে কিন্তু ভাবার্থ চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে? ভাবার্থ। তাহলে ভাবার্থটা কি দাঁড়ায়? উৎসুক চাহানি। উৎসুক মানে কি? হ্যাঁ, উৎসুক, একটা এক্সাইটমেন্ট নিয়ে সে তাকাইছিল। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করো, বসন্তের প্রতি কবি এত বিমুখ কেন? বলতো বসন্তের প্রতি কবি কেন এত বিমুখ? কারণ কি? বরণের আগে বসন্ত এসেছে বলেন না, শীত কবির কাছে প্রিয় বলেন না, বন্দনা গীতি রচিত হয়নি বলেন না। এটা বলছে কবি বিমুখ কেন? কবির ভক্ত বলে নাই, এখানে তো কবির ভক্ত
ভক্ত বলেনি, যদি ভক্ত না বলে বলেনি, তবে তো এই লাইনটা হবে না। তবে কি এই লাইনটা হবে? তবে কিন্তু এই লাইনটা হবে না। যদি এই লাইনটা না হয় তাহলে কি হবে বলো তো? বিমুখ। এটার কারণ হচ্ছে রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে। তার মানে এই লাইনটা কিন্তু আমার জাস্টিফাইড। কি এই লাইনটা আমার জাস্টিফাইড, তার মানে অ্যান্সার কিন্তু এটা। এবার কি বলতেছে? তাহারেই পরে মনে কবিতায় উল্লেখ্য যে দুটি ফলের নাম আছে। কোন ফল? বাতাবি লেবুর ফল, বাতাবি লেবু এবং আমের মুকুল, তাই না? তাহলে বাতাবি লেবু এবং আমের মুকুল, এই যে প্রথমটাই। দেখছো প্রশ্নগুলা অ্যাডমিশন বলতে তোমরা যেই জিনিসটা বুঝো এটা কি সেই জিনিস? এটা কিন্তু সেই জিনিস না, এটা বহুত ইজি জিনিস। অনেকে বলে ভাই আমি সায়েন্সে পড়ি, অ্যাডমিশনের পড়া কেন পড়াইতেছে? আরে বেটা এটা তো বইয়ের পড়া, এটা পড়লে তো তোর এইচএসসি হইতেছে। হ্যাঁ দেখো বলতেছে স্বগ উক্তিতে, স্বগ উক্তি মানে কি? স্ব-উক্তি, নিজের উক্তিতে কয়জন কথা বলে? অবশ্যই একজন কথা বলে। কয়জন কথা বলে? একজন কথা বলে। সংলাপ নির্ভর রচনা কোনটি? তাহারই পরে মনে সংলাপ নির্ভর রচনা। মেঘনাদ বধ সংলাপ নির্ভর রচনা। এরপর কি বলছে দেখো তো, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। তাহলে এইটা কি হবে অ্যান্সারটা? ঋতুর রাজন না, শূন্যস্থানে কি হবে? লভেনি কি ড্যাশ, তার মানে ঋতুর রাজন হবে এখানে। আচ্ছা, তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক মোহাম্মদী পত্রিকায়। মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935-এ। 1935 কোথায় পাইছি এটা? এই যে তোমাদেরকে যে বললাম উৎসটা একটু দাগাও, এই যে দেখো, হ্যাঁ মাসিক মোহাম্মদী। আরেকটা আছে সাপ্তাহিক বিজলি পত্রিকায় তোমার হচ্ছে বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল। সো মাসিক এবং সাপ্তাহিকের ভিতরে কিন্তু আওলা ঝাওলা হয়ে যেও না। এবার কি আসছে দেখি, এবার কি বলতেছে একটু খেয়াল করো। এবার বলতেছে মাধবী অর্থ কি? মাধবী শব্দটার অর্থ কি? বাসন্তী ফুল। মাধবী কথাটার অর্থ কি? কারা কারা কমেন্ট করতেছে দেখি। মাধবী কথাটার অর্থ কি? আমি কিন্তু বলছি যে বাসন্তী লতা। হ্যাঁ, তার মানে এটার অ্যান্সার কি হবে? এই যে তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীত ঋতুকে বোঝানো হয়েছে। তাহলে এই প্রশ্নগুলা কি কঠিন? হ্যাঁ, অ্যাডমিশন কি কঠিন? এটা তো দুধ ভাত, বাংলা তো দুধ ভাত। এবার দেখো তাহারই পরে মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝাইছে? শীত ঋতুকে বুঝাইছে। দেখছো একই কোয়েশ্চেন। এবার দেখো কি বলছে, কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? এই প্রশ্নগুলা হচ্ছে এই যে আমি কালকে যে একটা নোটে এখানে লিখছিলাম যে এই যে যে কবি পরিচিতি আমার দুই ধরনের পড়তে হয়, একটা বইয়ের অংশ। সো এটা কি বইয়ের অংশ? না, এটা কিসের অংশ? সাহিত্যের বিশদ অংশ। তারপরে তোমরা পাবা দেখো কোনটা কাব্যগ্রন্থ নয়। কি বলছে? কোনটা কাব্যগ্রন্থ নয়? তাহলে আমার কাছে অপশন আছে কি কি? আমার কাছে অপশন আছে সাঝের মায়া। সাঝের মায়া তো কাব্যগ্রন্থ, কারণ এখানেই তো তাহারই পরে মনে আছে, এটাতেই তো তাহারই পরে মনে নামক কবিতাটা আছে। তাহারই পরে পরে মনে নামক এই কবিতাটা আছে। এবার দেখো কেয়ার কাটা অবভিয়াসলি তার, অবভিয়াসলি তার। মায়া কাজল অবভিয়াসলি তার, তাই না? একটু কেমনে তার ভাই, আপনি এত শিওর কেমনে? এটা তো কবি পরিচিতিতেই বলা আছে, এটা তো কবি পরিচিতিতেই বলা আছে। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, এটা তো তার। তাহলে বাকি একটা অপশন কোনটা বাকি আছে দেখো তো, কুহু ও কেকা। কুহু ও কেকা এইটা কার? তোমার এইবার পড়তে হবে। এইটা কার? এইটা সত্যেন্দ্রনাথ দত্তের। এটা কার? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের। সত্যেন্দ্রনাথ দত্তের। ঠিক আছে। এবার দেখো গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কি ধরনের রচনা? ভাই অ্যাডমিশন বইয়ের বাইরে থেকে আসে, দিমু একটা হ্যাঁ উষ্টানি। দেখতো এই জায়গায় একটু যত গঠনগত দিক থেকে এটা কি ধরনের কবিতা, এটা কই আছে? গঠন রীতির দিক থেকে এটা সংলাপ নির্ভর, এটা বইয়ের লাইন, এটা তো বইয়ের লাইন। এই দেখ বইয়ের লাইন না, 286 নম্বর পেজের লাস্টের আগের লাইনটা। তাইলে আমি এর অ্যান্সারটা কি সরাসরি আমি এখানে দিতে পারি না? আমি কি সরাসরি বলতে পারি না যে এইটা কি কবিতা? এইটা একটা, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, এটা কি? এটা একটা সংলাপ নির্ভর কবিতা। এবার দেখো এবারকার প্রশ্নটা দেখো, মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে উদ্ধৃতাংশেতে
কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? সুফিয়া কামালের কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার নাম কি? তাহারই পরে মনে। কয় ইউনিটের প্রশ্ন 2013-14-তে? এবার দেখ, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এখানে কুহেলি অর্থ কি? এটা কোনো প্রশ্ন? এটা কোনো প্রশ্ন? এটা কতবার আসছে? এটা কোনো প্রশ্নের জাতের মধ্যে পড়ে? কোনো জাতের মধ্যে পড়ে না। তাইলে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি অর্থ কুয়াশা, কতবার আসছে দেখো। তাহারই পরে মনে, তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটা ফুটে উঠেছে? অভিমান, উদাসীনতা, না কোনটা ফুটে উঠছে বলো তো? কোনটা ফুটে উঠছে? হ্যাঁ, কোনটা ফুটে উঠেছে? অভিমান? না, অভিমান তো না। শূন্যতা? কাছাকাছি না। ব্যর্থতা? না। উদাসীনতা? কবি তো উদাসীন। কবি কি? উদাসীন। হ্যাঁ, বিমুখতা কোনটির মধ্য দিয়ে? কবি উদাসীন। ঠিক আছে, এবার একটু আসো 20 নম্বর। কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? এই যে ছায়া হরিণ, তার কাব্যগ্রন্থ নয়। কোনটা নয়? ছায়া হরিণ। ঠিক আছে, তো তোমরা ক্লাস করে এতক্ষণ কেমন মজা পাইলা বলো তো? এতক্ষণ কেমন মজা পাইলা? এবং তোমার কি মনে হয়, যে আমাদের আসলে কিছু করা সম্ভব কি সম্ভব না? একটু কমেন্ট করে জানাও। এভাবে পড়াটা কি উচিত কি উচিত না? হ্যাঁ, কমেন্ট তো হারাই গেল রে। আচ্ছা, বিপ্লব আছে, তারপরে জারির আছে, সাবা আছে, সুলতানা পারভিন আছে, দেখছো? আচ্ছা, হ্যাঁ, ও ছায়া হরিণটা একটু লিখে রাখো। এটা আহসান হাবিবের। এটা কার? এটা হচ্ছে আহসান হাবিব, আমাদের কবি আহসান হাবিব এটা রচনা করে। ঠিক আছে, হাবিব। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ইবিআর ক্লাস তো আজকে এখানে নিব, এটা আমি কয়বার বলছি আমি। এবার একটু খেয়াল করো, তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের কথা উল্লেখ আছে? এগুলো কোনো কোয়েশ্চেন? বলো, এগুলো কোনো কোয়েশ্চেন? এফ ইউনিট জাহাঙ্গীরনগর, এটা কোনো কোয়েশ্চেন? অ্যান্সার কেটে দাও। আম কাঁঠাল না, আম জাম না, বাতাবি ও কাঁঠাল না, বাতাবি এবং আম। ঠিক আছে, আম। এবার একটু এদিকে আসো, দেখো তাহারই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1935। সুফিয়া কামালের জন্মস্থান কোথায় বলো তো? কবি সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? তোমাদের কমেন্ট একটু বলো। সিরাজুম মুনিরা আছে, তারপরে জেরিন আছে, বিপ্লব আছে, তারপরে চঞ্চল, ফারুক উজ্জামান খান চঞ্চল আইডি থেকে আমাদের ইবিআইতে প্রথম মডেল টেস্টে প্রথম হয়েছিল। এই আইডিটা আমার মনে আছে, কিন্তু তোমার অ্যাকচুয়াল নামটা আমি ভুলে গেছি। কিন্তু আমি ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা বলো, অবশ্যই কোথায়? বরিশাল, অবশ্যই বরিশাল। এরপরের প্রশ্নে আসো তো। পুষ্পশূন্য দিগন্তের পথে, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী মানে কি? শীত। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মামুরবেড়ার ইউনিভার্সিটি। এই মামুরবেড়া, এটা কোনো কোয়েশ্চেন হয়েছে? মামুরবেড়া তা আবার 2021-22 মামুরবেড়া কোয়েশ্চেন করছে। এবার দেখো, তাহারই পরে মনে কবিতায় কহিল সে পরম হেলায়, এর পরের পঙ্ক্তিটা কি? কহিল সে পরম হেলায়, এর পরের লাইনটা সে কি বলছে? পরের লাইনটা কি বলছে দেখো তো। অলখের পাথার না, দক্ষিণ দুয়ার না, এই দেখো না হোক সে পরম হেলায়, এর পরের পঙ্গক্তি আমার মনে হইতেছে পঙ্গক্তিতে একটু ঝামেলা আছে। দেখো তো, কহিল সে পরম হেলায়, নাই হইল না হোক এবার, এটা থাকার কথা না। এই যে দেখো, এই যে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। তার মানে এখানে কোয়েশ্চেনে কি আছে একটু দেখো তো। এখানে মনে হয় কোয়েশ্চেন একটু ভুল ভাল আছে, তাই না? এর পরের পঙ্গক্তি, হ্যাঁ, এটার উত্তরটা নাই, এটা বাদ। আচ্ছা, সমস্যা নেই, পরে কোয়েশ্চেনে যাই। রচিয়া লহনা আজগীতি, এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে? একই প্রশ্ন। না অনুরোধ অর্থে, রিকোয়েস্ট অর্থে। এসেছে তো ফাগুন সুরিয়া, কোন কবিতার পঙ্গক্তি? এই তাহারই পরে মনে। দুয়ার শব্দের অর্থ কি দেখো তো। দক্ষিণা দুয়ার গেছে খুলি, এই দুয়ার শব্দটার অর্থটা কি দেখো। দক্ষিণা দুয়ার, এটা অর্থটা কি? হ্যাঁ, দুয়ার মানে তো দ্বার, দুয়ার মানে দ্বার। দাগানোবাদে অবশ্যই দিব, দাগানোবাদে কোনো সমস্যা নাই। দুয়ার মানে কিন্তু দ্বার। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এটি কোন কবিতার লাইন?
এইটা কি কোয়েশ্চেন? হ্যাঁ, এটা কি কোয়েশ্চেনের মধ্যে পড়ে? এটা কি কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে? দেখো আর কয়েকটা আছে, একটু দেখো। নিচের কোন চরণটি অক্ষর বৃত্ত ছন্দে রচনা? এটা টাফ, এটা টাফ, এটা টাফ। তো ছন্দের ক্লাসটা তো আমি করাই নাই তোমাদেরকে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছিলাম যে অক্ষরবৃত্ত ছন্দগুলো বড় হয়, পর্বগুলো বড় হয়, 8 মাত্রার অক্ষর থাকে এবং তাহারই পরে মনে একটি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। তো তুমি এভাবে মিলাই দিতে পারো যে যেহেতু গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, এটা তাহারই পরে মনে কবিতার লাইন এবং এই কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচনা করা। সো এইভাবেও তুমি করতে পারো যদি তুমি বুঝে যাও যে অক্ষরবৃত্ত ছন্দটা কি। দেখো, অক্ষরবৃত্ত ছন্দগুলো হয় খুবই স্লো, আবৃত্তি হয় খুবই স্লো এবং পর্বগুলো থাকে বড়, পর্বগুলো থাকে 8 থেকে 10 মাত্রার, এরকম বড় বড় পর্ব থাকে। এতটুকু আপাতত আমরা জানি, বাট আমি যখন পর্ববিন্যাসের ক্লাস ইবিআইতে করাবো তোমরা বুঝে যাবা। এবং পর্ববিন্যাসের ক্লাস সম্ভবত আমি শনিবারে করাবো, শুক্রবারে উচ্চারণের পাঠটুকু বোঝানোর পরে, মানে কালকে। কোন কবিতায় বাতাবি লেবুর কথা উল্লেখ আছে? তাহারই পরে মনে এই কবিতাটাই, ঠিক আছে। এবার দেখো, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়? অবশ্যই তাহারই পরে মনে। আমি তোমাদের বলে দিলাম যে এইখানে লাইনটা দাগায় দিছি। হ্যাঁ, তোমাদের লাইনটা দাগায় দিছি। দেখো যে যোগসূত্রটা কিসের? প্রকৃতি ও মানব মনের সম্পর্কের। তাহলে অ্যাডমিশন বইলা পড়া কি অন্য লেভেলের পড়া, পড়া কি অন্য জায়গার পড়া? একই জায়গার পড়া, একই পড়া, উল্টা এইচএসসিতে কোয়েশ্চেন বেশি হার্ড হবে। এবার একটু দেখো, কোন কবিতায় বিষাদময় রিক্ততার অনুরণন করা হয়েছে? অবশ্যই এটা তাহারই পরে মনে কবিতায়। তাহারই পরে মনে এই কবিতায়। এবার দেখো তো, তাহারই পরে মনে কবিতায় কবি কার কথা মনে পড়ছে? কবির কার কথা? 34 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা কি দিচ্ছ তোমরা দেখি? কার কথা মনে পড়ছে বলো তো? হ্যাঁ, কবির কার কথা মনে পড়ে? শীতের রিক্ততা ও বিষণ্ণ ছবির কথা মনে পড়ে। কবিতায় কিন্তু কোনো জায়গায় কবির স্বামীর কথা উল্লেখ নাই, মনে আছে? কুহেলি উত্তরি দলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে এই যে শীতের রিক্ত ও বিষণ্ণতার ছবি। এবার দেখো, সংলাপ নির্ভর রচনা কোনটি? তাহারই পরে মনে, ঠিক আছে। তারপর দেখো, তাহারই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? বসন্তের আগমনী গানের কথা বলা হয়েছে। এবার একটু দেখো তো, তাহারই পরে মনে কবিতায় কবির অনুভূতির সাথে কোনটা অতুলনীয়? কবির অনুভূতির সাথে কোনটা অতুলনীয়? একটু দেখো তো, প্রকৃতির অনুভূতির সাথে তুলনীয় কোনটা? প্রকৃতির এই যে বিরূপতা, প্রকৃতির এই বিরূপতাটাই কিন্তু তার অনুভূতির সাথে তুলনীয়। অনুভূতি কি? অনুভূতির সাথে তুলনীয়। এবার একটু দেখো, সাঝের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সুফিয়া কামালের লেখা। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি, এটা অভিব্যক্তি, কোন অভিব্যক্তি প্রকাশ পায়? অবশ্যই উদাসীনতা। অবশ্যই কি? অবশ্যই উদাসীনতা। এই কারণেই তো এই প্রশ্নটা করছে। কবি যদি উদাস না হতো তাহলে তো এটা জিজ্ঞেস করতো না যে দক্ষিণ দুয়ার কি গেছে খুলি, বসন্তকাল কি চলে আসছে, এটা তো জিজ্ঞেস করতো না। তাহারই পরে মনে কবিতাটি কোন সুর আচ্ছন্ন হয়ে আছে বলো তো? কোন সুর আচ্ছন্ন হয়ে আছে? অবশ্যই বিষাদময় রিক্ততার সুর। কিসের সুর? বিষাদময় বিষাদময় রিক্ততার সুর বা শূন্যতার সুর। অবশ্যই পাঠ পরিচিতির পড়া। এটা কোথাকার পড়া? পাঠ পরিচিতির পড়া, পাঠ পরিচিতির পড়া। ডান। এই দেখো, এই ছিল আমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন, এই ছিল আমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন। এইবার তোমাদেরকে যদি আমি দেখাই উচ্চ মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন আসে, তবে তোমরা কি করবা? দেখো, এবার আসো উচ্চ মাধ্যমিক লেভেলে, অর্থাৎ কলেজে গেলেই যে প্রশ্নগুলা পাবা। দেখো, এই যে তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা, এই প্রশ্নটার উত্তর কি? অবশ্যই বসন্তের। ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। এটা কি ইজি না? 23 মানে কি লাস্ট ইয়ারের প্রশ্ন, তাহলে এটা হচ্ছে বসন্তের। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। হ্যাঁ, কবির উদাসীনতা বোঝানো হয়েছে। এটা তো তোমরা বুঝতেই পারতেছো। হ্যাঁ, একটু আগেই সলভ করছি। দেখো, বারবার কোয়েশ্চেন সলভ করলে একটা পাবলিক ক্লাসে আমি 80টা কোয়েশ্চেন সলভ করা যাইতেছি। কিছুক্ষণ মনোযোগ দাও। আচ্ছা, বাংলা দ্বিতীয় ক্লাস কবে নিব? তোমরা বইলো, তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো বসাই দিব, ঠিক আছে। দেখো,
তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? আরে প্রকৃতিতে। এটা কি প্রশ্ন ভাই? জানি তোমার হৃদয় শূন্য, মন পুরে কার জন্য। উফ উফ, এটা তো মনে হয় আমাকে নিয়ে লিখছে। দেখো, উদ্দীপকে কার শব্দটি তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? কোন বিষয়কে স্মরণ করাই দিছে রে? হ্যাঁ, কোন বিষয়কে স্মরণ করাই দিছে? এই যে মাঘের সন্ন্যাসী, শীত। কবি তো শীতের কথা ভুলতে পারছে না, মনে আছে? তাহারে এই কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহাকেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহারেই পরে মনে। আচ্ছা, এবার 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী বলছে? শীতকে। আর কতবার সলভ করাবো? দেখো, একই জিনিস বারবার আমি সলভ করাই, বারবার বারবার, যাতে কমন পড়ে। তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? প্রকৃতি এবং মানব মনের বিরূপতা, না কোনটি? প্রকৃতি এবং মানব মনের যোগ সাদৃশ্য, মা যোগ সূত্র। আমি বারবার বললাম এটা দাগায় রাখো, এটা দাগায় রাখো। এটা কোথাকার পড়া? এটা পাঠ পরিচিতির পড়া। আমাকে তো পাত্তা দাও না তোমরা। পরিচিতি, পাঠ পরিচিতির পড়া। এর পরের প্রশ্নটার দিকে খেয়াল করো। তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, কবি পরিচিতির 3য় প্যারার প্রথম লাইন, 286 নাম্বার পেজ, 3য় প্যারার প্রথম লাইন, প্রথম লাইন। হ্যাঁ, স্পষ্ট লেখা, এটা নাটকীয়তা, স্পষ্টভাবে বর্ণনা করা। তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করছে? হ্যাঁ, বসন্তের সাথে কবি অভিমান করছে। বসন্তের সাথে। দেখো 8 নাম্বার আমাদের শেষ। তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর বন্দনার কথা বলা হয়েছে? বলো তো, কোন ঋতু? হ্যাঁ, কোন ঋতু? হ্যাঁ, কোন ঋতুর বন্দনা? আয় হায় রে, এই প্রশ্নটা কি করে মামুর বেটা? এর পরের প্রশ্নটা দেখো। তরি তার এসেছে কি? তাহারই পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? তরি কিসের প্রতীক? বসন্তের। মনে আছে লাইনটা কি ছিল? তোমাদের কি খেয়াল আছে? লাইনটা ছিল এরকম, দেখো, অলখের পাথার বাহিয়া, অলখের পাথার, পাথার, অলখের পাথার বাহিয়া, বাহিয়া, তরি তার এসেছে কি? তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? শুনিনি, রাখিনি সন্ধান। এরকমই তো লাইনটা হওয়ার কথা। তাহলে এই যে তরি, এই তরিটা আসলে কি? বসন্তবাহী নৌকা। তার মানে কি? বসন্তকে ইন্ডিকেট করতেছে, বসন্তকে ইন্ডিকেট করতেছে। বোঝা গেছে তো? আচ্ছা, এরপরে দেখো, তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। মনে আছে? দক্ষিণা সমীর কি তার গন্ধে হয়েছে অধীর আকুল? সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। তাহলে এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে কবিতাটা তোমরা একটু কবিতাটা এদিকে আসো। এই যে দেখো, তুমি একটু খেয়াল করো। এই যে কই গেছে? এই কই দক্ষিণা সমীরের কথা কই রে? এই দুষ্টামি করবি না আমার সাথে। এই দেখো, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার মানে এটার অ্যান্সার কি দাঁড়াইলো? দক্ষিণা সমীর। এর পরের প্রশ্নটা দেখো, বসন্ত, একটু খেয়াল করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। এ মিনতি করে কে? কবির ভক্ত বা কবির ফ্যান, কবির ভক্ত। আরে পাগল হয়ে গেলি নাকি? আচ্ছা, পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্যটা কি বলো তো? পুষ্পশূন্য। আচ্ছা, বোর্ড একটু ঝামেলা করতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, বোর্ডের ঝামেলাটা একটু শেষ হোক। আচ্ছা, বলো, পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্যটা কি? দেখো, শীত প্রকৃতির রিক্ততা না, তাৎপর্য মানে কি? ভাবার্থটা কি? দেখো, বসন্তের বিপরীত রূপ, অ্যাকচুয়ালি বিপরীত রূপ, বাট নো, এটা তো হবে না। পুষ্প পত্রহীন আদি
গন্তপথ না, কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা, এইটা জাস্টিফাইড। এইটা কি? এইটা জাস্টিফাইড। তো দেখো তো, তোমাদের একটা টপিক পড়ানোর পরে যদি এভাবে লাইন বাই লাইন বিশ্লেষণ করি, তোমরা একটু চিন্তা করো তো, তোমাদের বাংলায় টপিক আছে, বাংলা প্রথম পত্রে 26টা টপিক আছে, এবং প্রতি টপিক একটা 40টা এমসিকিউ করাবো কলেজের, 40টা এমসিকিউ করাবো অ্যাডমিশনের। তারপরে তোমাদের কি করাবো জানো? তারপরে তোমাদের করাবো হচ্ছে এই যে এটা ক খ গ ঘ, এবং গ ঘ আমি তোমাদেরকে বুঝায় 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 সলভ করাবো। তাহলে তোমাদের লাইফটা কীরকম হবে? বাংলার ভয়টা দূর হবে না? বিশেষ করে ফার্স্ট পেপার তো ভয়ানক, সেকেন্ড পেপার ইজি। তুলনামূলক সেকেন্ড পেপার ইজি, ফার্স্ট পেপারটা টাফ। দাগানো বাদে পিডিএফ দিব? শিওর? তোমরা যা চাবা তাই দিব। এবার একটু দেখো, এবার একটু খেয়াল করো। ফুল কি ফোটেনি শাখে, কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? তার উদাসীনতার কারণে। কারণ সে তো জানে না কি হইতেছে প্রকৃতিতে। সে যদি জানতো তাহলে এই ধরনের সিলি কোয়েশ্চেনগুলো তো করতো না। হ্যাঁ, তারপর কি, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এ চরণটিতে কবি নীরব বলতে কি বোঝানো হয়েছে? কবি কেন নীরব? কারণ আমি প্রথম দিনই তোমাদের এই জায়গায় কিন্তু বলছিলাম যে তার ভক্ত, সে কেন কাব্য ও গান রচনায় সক্রিয় ছিল না, এই কারণে তার কাছে আসছিল। এবং নীরব বলতে বোঝানো হয়েছিল সে কেন গান টান রচনা করতেছে না। ঠিক আছে, ওকে। এইবার দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় চরণ দ্বারা প্রকাশিত কি হয়েছে? কবির হাহাকার, কবির হাহাকার। প্রকৃতির বর্ণনা না, গাছের বর্ণনা না, কি কবির ব্যক্তিগত উচ্ছ্বাস না, এই কারণেই কবির হাহাকার। অনেকে বলতে পারবে হাহাকার কই দেখলাম? তুমি এই যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এখানে তো একটা উদাসীনতা প্রকাশ পাইছে, এখানে তো অপশনে নাই এটা। প্রকৃতির বর্ণনা তো সে চাইছিল না, হ্যাঁ, গাছের বর্ণনা তো সে চায় না, এটা তো হবেই না। ব্যক্তিগত উচ্ছ্বাস তো আমরা পাই নাই কবিতায়, বুঝতে পারছো? বাংলা পিডিএফ ওপেন হয় না, আমি পিডিএফ তো দেই নাই এখন পর্যন্ত, ওপেন হবে কেমনে? আজকে দিব আমি। দেখো, তাহার এই পরে মনে কবিতায় আমি এই কারণেই স্লাইডে এমসিকিউ পড়াই না, আমি সিস্টেম থেকে বের হয়ে আসছি। 50টা স্লাইড পোলাপাইন ফটোকপি করবে, বা 50টা স্লাইড যদি এক পেজে 3-4টা করেও স্লাইড প্রিন্ট করে, দেখা তো যাবে না। এই কারণে আমি A4 সাইজে নিছি। এত এত আমার রঙ্গমঞ্চের দরকার নাই। আমার স্টুডেন্ট কতটুকু উপকৃত হচ্ছে, কত ইজিলি ভাই লেখাপড়া করতে টাকা পয়সা অনেক যায়, আর তোমরা টাকা পয়সা কামাও না, বাপ মার কিরকম ফাটে এটা আমরা বুঝি, বুঝতে পারছো? এবার একটু দেখো, তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? চলে গেছে তো মাঘের সন্ন্যাসী বা শীতকালটা। তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্পসাজ, উক্তিটি কার উদ্দেশ্যে বলা? উক্তিটি তো কবির উদ্দেশ্যে বলা, কবির ভক্তের করা, কবির ভক্তের করা উক্তি, বলে না কোথায় তব নব পুষ্পসাজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি? এরপরে একটু দেখো নিচের কোনটি কবির অভিমান প্রকাশ পেয়েছে? অভিমান কোনটা? কহিল সে কাছে সরে আসে, কহিল সে পরম হেলায়। এই যে চূড়ান্ত পর্যায়ের অবহেলা। কোথায়? আমি কি বইয়ে লিখে দিছিলাম যে চূড়ান্ত পর্যায়ের অবহেলা বলে একটা লাইন? হ্যাঁ, লেখা তো কথা। এই যে দেখো, চূড়ান্ত অবহেলা অভিমানের কারণে। ও মাই গড, পাশে লিখেও দিছি। তাহলে একটা ছেলে যদি এমসিকিউতে ভালো না করে, এবার নিজের দোষে করবে সে, ঠিক আছে? তাহলে এইবার আসো, কহিল সে কাছে সরিয়ে এসে পঙ্গোক্তি, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। পঙ্গোক্তি কোনটি? পরের পঙ্গোক্তি। আচ্ছা, কহিল সে কাছে সরে এসে, হ্যাঁ, কি বলল? এর পরের পঙ্গোক্তিটা দেখো তো, কহিল সে কাছে সরিয়ে এসে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। তাহলে অ্যান্সারটা কি হবে? কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিছে? উফ, ঋতুরাজকে। হ্যাঁ, কেন উপেক্ষায় কবি তুমি তাও তুমি ব্যথা, এরকম একটা লাইন। এবার দেখো তো 22 নম্বর লাইন, বেশি না, আর কয়েকটা আছে। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ বিরোচন শব্দটি কি? অঞ্জলি বা উপহার রচনা করা। হাই হাই রে, আমি এই কোয়েশ্চেনটা দাগায় দিলাম, এই কোয়েশ্চেনটা বুঝায় দাগায় দিলাম তোদেরকে। দেখ, দিছি না দাগায়? হাই হাই, ধরা খায় যাবো নাকি? এই দেখ,
এই যে বলে দিছি না, অঞ্জলি বা উপহার রচনা করা। আচ্ছা দেখো, তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ ব্যবহার করে? কুহেলি উত্তরী, কুয়াশার চাদর, কুয়াশার চাদর, কুয়াশার চাদর। কই অপশন কই আছে? ওই সাইডে আছে, দেখি তো। এই যে কুয়াশার চাদর। এরপরে কি? তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী মানে কি? উত্তরী, উত্তরী মানে চাদর। তারপরের প্রশ্নটা কি? কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। তারপরে শব্দটা কি? তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? তাহারই পরে মনে কবিতা। এই সব প্রশ্ন আমার পোলাপাইন্ডে দিলে পরীক্ষা তো ফাড়ায় আগুন জ্বালাই দিব, আগুন আগুন। পরীক্ষার হলে টেম্পারেচার বেড়ে যাবে। এবার দেখো বোর্ড কাজ করতেছে না, বোর্ডেরও কারোর কথা মনে পড়তেছে। বোর্ড হ্যাং হয়ে গেছে, এটা তো এক বিপদের নাম হয়ে গেল। হ্যাঁ ওকে, একটু অপেক্ষা করো, বেশিক্ষণ না, একটু অপেক্ষা করো। বোর্ডটা হ্যাং হয়ে গেল। বিলাপ নির্ভরও বলা যায়, বলা যায়। শোক 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 তো প্রকাশ পাইছে। বোর্ড ডেড হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা প্রায় 22টা মতো কোয়েশ্চেন সমাধান করছিলাম, এরপরে আর বোর্ড কাজ করতেছে না। দেখো এই একটা বোর্ডের দাম কত জানো? প্রায় এটা মনে হয় 5,70,000 টাকা। নতুন বোর্ড, নতুন, আমাদের কয়েকদিন হয়েছে বোর্ডটা ডেড। ডেড হয় নাই, কোনো একটা সমস্যা হয়েছে, বাট এই প্রবলেমগুলো আসলে খুব ইফেক্ট ফেলে একটা ক্লাসে। তো যাই হোক, যাকে এত আফসোস করে লাভ নেই আসলে। আমি যদি এখানে যাই, নতুন করে ওপেন করা গেছে, এগুলা কি ওপেন হবে না? না, এগুলা তো ওপেন হলো না, তো কেটে দেওয়া ছাড়া আমার উপায় নেই। সমস্যা নেই, সমস্যা নেই, আমি এটা কেটে দিই। 22 নাম্বার পর্যন্ত আমি সলভ করাইছিলাম, আমি ফ্রেশ কপিটা দিব। ক্লাস করে প্রিন্ট নিয়ে তুমি আরামসে পড়বা। হ্যাঁ, ক্লাস করে প্রিন্ট করে মানে তুমি আরামসে পড়বা। এই যে দেখো আমরা এই জায়গায় ছিলাম, বাট দাগানো অংশগুলো মুছে গেছে। একটু খেয়াল করো, বোর্ডটাকে ফিরে আনলাম আইসিইউ থেকে। তারই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1935। হ্যাঁ 1935। আচ্ছা, তারই পরে মনে গঠনগত দিক থেকে এটা একটা সংলাপ নির্ভর কবিতা নাই, তাহলে কোনটা হবে? নাটকীয় হবে। নাটকীয় হবে, কারণ বাকিগুলো তো মিলে না। এটা তো হবে না, এটাও তো হবে না, এটাও তো হবে না। গঠন রীতির দিক থেকে তো সংলাপ নির্ভর, বাট যেহেতু নাই, সো আপাতত এটাকে আমরা ধরছি। তারই পরে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে। কোন কারণে? কোন কারণে তার মন বিষণ্ণতায় আচ্ছন্ন? প্রিয়জন হারানোর শোকের কারণে। প্রিয় বিয়োগ, কিসের কারণে? প্রিয় বিয়োগের কারণে। তাহা ওহো, এখানে একটা সমস্যা হয়েছে। আমি যেটাই লিখছিলাম না কবিতার ব্যাখ্যা, সেটা কিন্তু চলে গেছে, তোমাদের স্ক্রিনশট নিয়ে পড়তে হবে। এবার একটু দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছে, কারণটা কি? শীতের তীব্রতার কারণে? না, কেন? এটা কি হয় নাকি? এই দুইটার কারণে, এই দুইটা, তার মানে 2 ও 3, 2 ও 3। এবার দেখো তো 31 নাম্বার কোয়েশ্চেনটা পারো কিনা। লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটা? অন্তমিল প্রবণতা, এটা কোথাও লেখা আছে? নাই। বাকি আছে কোনটা? এইটা এবং এইটা, নাটকীয়তা এবং সংলাপ ধর্মিতা। এর পরের প্রশ্নটা দেখো তো। আচ্ছা, তারই পরে মনে কবিতায় অনুসারে বসন্ত ঋতুতে কেমন হয়? মানব মনে আনন্দ বিরাজ করে, আমের মুকুল ফোটে, দক্ষিণা বাতাস বইতে থাকে। সবগুলা রাইট অ্যান্সার। এরপরে কি? তারই পরে মনে কবিতায় কবি নীরব কেন? কেন কবি নীরব? কারণ কবি কেন বসন্তকে সম্বোধন করছে না? এইটা তো হবে না, তাহলে এই দুইটাই হবে আমার অ্যান্সার।
এই দুইটাই, তাহলে এই দুইটা অ্যান্সার বলতে আমার অ্যান্সার কোনটাকে জাস্টিফাই করতে হবে? তাহলে 1 ও 3কে, 1 ও 3কে। এবার একটু খেয়াল করো, তাহারেই পরে মনে কবিতায় পুষ্পারতি বলতে কি বুঝাইছে? ফুলের বন্দনা, ফুলের নিবেদন, নাকি ফুলের সৌরভ, নাকি কি ফুলের সৌরভ, কোনটাকে বুঝাইছে? হ্যাঁ, সৌরভ ফুলের গন্ধ বুঝাইছে না, কোনটা? এই যে এই দুইটা। তাহলে 1 ও 2, 1 ও 2 ফুলের বন্দনা এবং ফুলের নিবেদন। দেখো তো কলেজে যেই ধরনের প্রশ্ন আসে, কুহেলির অন্তরতলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন লাগে বা রাগে। আচ্ছা কি বলতেছে দেখো তো, অনুচ্ছেদটি তাহারই পরে মনে কবিতায় কোন ঘটনার সাথে, কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? বসন্ত আগমন, অবশ্যই বসন্ত আগমন। হ্যাঁ, এই যে রাঙিয়া উঠেছে, এরপরে কি? নিচের উদ্দীপকটি পড়ে 34, 36, 37 উত্তর দাও। মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র আহারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়, পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজ পড়তে যেতে পারেনি। আহা, স্যাড। দুইটা কোয়েশ্চেন আছে দেখো। উদ্দীপক তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? কোন চরিত্রকে? মুন্না কবি, মুন্না হচ্ছে কবি, আর তার শিশুপুত্র হবে কবির স্বামী। আচ্ছা, উদ্দীপক তাহারই পরে মনে কবিতায় যুগপৎ ভাবে ফুটে উঠেছে কি? নির্লিপ্ততা। এই কথাটার অর্থ হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। আচ্ছা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। সো তিনটাই জাস্টিফাই হইতেছে। এই ছিল ক্লাসটা। বন্দনা মানে হচ্ছে প্রশংসা সূচক গান। বন্দনা কথাটার অর্থ হচ্ছে প্রশংসা সূচক গান। এই ছিল ক্লাসটা। এবার প্র্যাকটিস শিটটা আমি দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস শিটটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের এই যে সবগুলার এই স্লাইডটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই স্লাইডটাও তোমাদেরকে আমি এই যে দিয়ে দিচ্ছি, কালকের স্লাইডটা অবশ্যই নোট টোট করে আমাদেরকে একটু দেখাও, আমাদেরকে একটু দেখাও। সব কিছু আমি তোমাদেরকে সুন্দর মতো দিয়ে দিলাম। বাসায় প্রচুর পরিমাণে পড়বা। ক্লাসটা কেমন লাগলো আমাদের ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবা। আমি একটু এটাকে কি করতে চাচ্ছি, এটাকে আমি ইম্পোর্ট করে দিই তোমাদের জন্য, সরি এক্সপোর্ট করে দিই পিডিএফে। এটা হচ্ছে তাহারই পরে মনে স্লাইড, ক্লাসের স্লাইড। এখন আনলাকি আমরা যে বোর্ডটা ক্র্যাশ করে এবং সেই লেখা পিডিএফগুলো আমি তোমাদেরকে দিতে পারছি না। এই যে ক্লাসের পিডিএফ, হ্যাঁ এই যে ক্লাসের পিডিএফ আছে না, এই ক্লাসের পিডিএফে তোমরা দয়া করে ঢুকবো একটু পর, ঢুকে তার আমি আপলোড দিই তোমাদের থাকতে থাকতে, তুমি ঢুকে তুমি সব কিছু পেয়ে যাবা। দেখো আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি যাতে পরে তোমরা খোঁজাখুঁজি না করো। আমি তোমাদেরকে পিডিএফটা এখনই দিয়ে দিই। ঘুরো, হ্যাঁ আচ্ছা, হোমে যাই, ফোল্ডার্সে যাই, একটু দাঁড়াও। ফাউন্ডেশন ব্যাচটা কোথায়? এই যে ফাউন্ডেশন ব্যাচ, এই যে ফাউন্ডেশন ব্যাচের বাংলা, এই যে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে, এইখানে আমি তোমাদের সব সাদা বইয়ের দাগানোটা আমি দিয়ে দিচ্ছি। দাগানো বইটা আমি শুধুমাত্র দিব। দাগানো বইটা কোথায়? এই যে দাগানো বইটা। তারপরে আমি তোমাদেরকে দিব হচ্ছে তাহারই পরে মনের ক্লাসের স্লাইডটা, এই যে ক্লাসের স্লাইডটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে আমি দিব হচ্ছে অনুশীলন করার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো, এই যে। তারপর আমি তোমাদের দিব উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলো এমসিকিউ। তারপর আমি তোমাদেরকে দিব প্র্যাকটিস শিট, এই যে প্র্যাকটিস শিট। ইবিআইতে এভাবেই আমরা পড়াই এবং ক্লাসের পর পরীক্ষার ব্যবস্থাও আছে। তো তোমরা যারা পরীক্ষা দিতে আগ্রহী, দয়া করে কালকে রাত 9টায় প্রস্তুত থাকবা। আমি তোমাদের সবাইকে মেনশন করে পরীক্ষাটা নিয়ে নিব। ভালো লাগছে তোমাদের? দাগানো বইটাই ভালো না। একদিন পর এক্সাম নেই তো, একদিন তোমাদেরকে পড়তে দেই, তারপর পরীক্ষাটা নেই। এবং তোমরা মজার বিষয় দেখো, এই যে পরীক্ষাটা তোমরা হয়তো বা মনে করতে পারো ভাই আপনারা পরীক্ষা না বানায় এইসব ভুংচুং কথাবার্তা বলেন। ইবিআইতে এইসব হয় না। আগে হয়তো বা হইতে পারতো, আগে তো পরীক্ষাই নেই। এই দেখো ইবিআই তাহারেই পরে মনে, এই যে তাহারেই পরে মনে, হ্যাঁ এই যে ঢুকি, দেখো আমরা একটু যাই, এই যে দেখো তাহারই পরে মনে ভর্তি পরীক্ষার জন্য
এটা কিসের জন্য? এটা ভর্তি পরীক্ষার জন্য। এইবার দেখো আরেকটা আছে, 2 লেয়ারে পরীক্ষা হয়। 2 লেয়ারে তুমি পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট দেখে তুমি তোমার র্যাঙ্ক, অর্থাৎ 500 জন পরীক্ষা দিলে 500 জনের ভিতরে তোমার মেধা তালিকা কত, এটাও দেখতে পাবা। আমরা একটু আধুনিক হইছি রে ভাই, আমরাও এত পিছায় নাই, আমরা হচ্ছি দিন দিন, ঠিক আছে। আর এই যে এখন যেটা ওপেন করব, এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য, অর্থাৎ এইচএসসির জন্য। সব রেডি আছে, একদিন পড়ার জন্য সময় দিলাম খালি, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পিডিএফ আপলোড হয়ে গেছে, দেখা হবে ইনশাআল্লাহ।